বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন প্রথম পত্রের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আলোচনা করব। তো তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টেই হচ্ছে পরমাণুর মডেলের কথা বলা হয়েছে। তো পরমাণুর মডেলের ক্ষেত্রে এখানে কোনো মডেলের নাম উল্লেখ করা নাই। তো সেক্ষেত্রে আমরা দুইটা মডেলই দেখাবো, অর্থাৎ একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল আর একটা হচ্ছে বোর পরমাণুর মডেল। তো আমরা হচ্ছে প্রথমে রাদারফোর্ড পরমাণু মডেল দেখব। রাদারফোর্ড পরমাণু মডেল কি বলছে দেখো। 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার উপর ভিত্তি করে পরমাণুর গঠন সম্পর্কে একটি মতবাদ প্রদান করেন। তার এই মতবাদ রাদারফোর্ড পরমাণু মডেল নামে পরিচিত। এখানে চাইলে আরও অনেক কিছু লেখা যায়, কিন্তু তোমরা যদি মনে করো যে আরও লিখতে পারো, শর্টকাটের মধ্যে এটুকু লিখলেই হয়। তো রাদারফোর্ড পরমাণুর মডেলের স্বীকার্যগুলোর মধ্যে অন্যতম স্বীকার্যগুলো হলো: 1 নম্বরে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি ভারী বস্তুকণা বিদ্যমান, একে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলে। ঠিক আছে। দ্বিতীয় যে স্বীকার্যটি আছে সেটা হচ্ছে পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত ছোট। তৃতীয় হচ্ছে পরমাণু প্রায় সবটুকু ভর এর নিউক্লিয়াসে পুঞ্জীভূত, তাই মোটামুটিভাবে নিউক্লিয়াসের ভরই পারমাণবিক ভর। চতুর্থ হচ্ছে সৌরমণ্ডলে সূর্যের চারদিকে আবর্তনীয় গ্রহ সমূহের মতো পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে কক্ষপথে কতগুলো ঋণাত্মক কণিকা সর্বদা ঘূর্ণায়মান অবস্থায় থাকে, এবং এই ঋণাত্মক কণিকাগুলোই হলো ইলেকট্রন, বা এদেরকে ইলেকট্রন বলা হয়। পঞ্চম স্বীকার্য যেটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের সংখ্যা এবং কক্ষপথে ঘূর্ণায়মান ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের সংখ্যা থাকে সমান, এবং এ কারণেই কিন্তু সামগ্রিকভাবে সকল পরমাণু চার্জ বা বিদ্যুৎ নিরপেক্ষ হয়। কোনো পরমাণুর যদি ধরো প্রোটন সংখ্যা হয় 10, তাহলে তার ইলেকট্রন সংখ্যাও থাকবে 10, অর্থাৎ প্রোটনের আপেক্ষিক চার্জ +1 এবং ইলেকট্রনের আপেক্ষিক চার্জ -1। সেক্ষেত্রে +1 -1 দুইটাই বিপরীত চার্জযুক্ত এবং সমান সংখ্যায় থাকার কারণে সবাই বিদ্যুৎ নিরপেক্ষ হয়। এরপরে যে স্বীকার্য আছে সেটা হচ্ছে ঘূর্ণনরত ইলেকট্রনসমূহের উপর দুই প্রকার কার্যকর বল থাকে। একটা হচ্ছে নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে বিরাজিত কেন্দ্রমুখী স্থির বিদ্যুৎ আকর্ষণ বল, এবং ঘূর্ণনের ফলে সৃষ্ট কেন্দ্র বিমুখী বল। এই দুই প্রকার বলের মান পরস্পর সমান এবং বিপরীতমুখী থাকে। এরপরে রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতার মধ্যে প্রথমত হচ্ছে এই মডেলকে সৌর মডেলের গঠনের সাথে সাদৃশ্যপূর্ণ দেখানো হয়েছে। তো সৌর মডেলের গঠন গ্রহ উপগ্রহ যেগুলো থাকে সেগুলো হচ্ছে তড়িৎ নিরপেক্ষ, অর্থাৎ এদের মধ্যে কোনো চার্জ থাকে না, কিন্তু এবং এই কারণে পরস্পরকে মহাকর্ষ নিয়মে আকর্ষণ করে। কিন্তু আমাদের এই পরমাণুর ক্ষেত্রে পরমাণুর কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনগুলো কিন্তু ঋণাত্মক চার্জযুক্ত থাকে এবং এরা পরস্পরকে বিকর্ষণ করে। সো এই একটা সীমাবদ্ধতা, চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করা হয় সেখানে। দ্বিতীয় হচ্ছে ম্যাক্সওয়েল তত্ত্বানুসারে পরিক্রমণরত অর্থাৎ ঘূর্ণায়মান অবস্থায় যদি কোনো কণা থাকে তবে সে অবিচ্ছিন্নভাবে শক্তি ছেড়ে দেয় বা বিকিরণ করতে থাকে, এবং এক সময় সে শক্তি হারাতে হারাতে নিউক্লিয়াসে পতিত হয়। ঠিক আছে। তো যার ফলে কিন্তু আর রাদারফোর্ড পরমাণু মডেলের কোনো অস্তিত্বই থাকে না। এরপরে হচ্ছে এই যে বিকিরণ, এই বিকিরণ অবিচ্ছিন্নভাবে ঘটে বলে পরমাণুর বর্ণালীতে প্রাপ্ত রেখাসমূহ অবিচ্ছিন্ন হবে এবং প্রশস্ত ব্যান্ডের মতো দেখাবে, কিন্তু রেখাগুলো বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে এরা বিচ্ছিন্ন এবং বেশ উজ্জ্বল। ঠিক আছে। এরপরে আরও সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে ঘূর্ণনরত ইলেকট্রনের কক্ষপথের আকার এবং আকৃতি সম্বন্ধে কোনো ধারণা এই মডেলে দেওয়া হয়নি। তারপরে হচ্ছে তোমাদের যেসব পরমাণুতে বহু ইলেকট্রন আছে সেসব ক্ষেত্রে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসে পরিক্রমণ করে সে সম্পর্কেও কিন্তু কোনো কিছু এখানে উল্লেখ করা হয়নি। এই ছিল রাদারফোর্ড পরমাণু মডেল। এরপরে আমরা আলোচনা করব বোর পরমাণু মডেল নিয়ে। বোর পরমাণু মডেলের ক্ষেত্রে দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলের কিন্তু ত্রুটি ছিল অনেকগুলো। তো সেই ত্রুটিগুলোর দিকে লক্ষ্য রেখে একে সংশোধন করে 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে
একটি মডেল প্রদান করেন। এই মডেলকে বোর পরমাণু মডেল বলা হয়। বোরের পরমাণু মডেলের কিন্তু ওই রাদারফোর্ড পরমাণু মডেলের মতোই কতগুলো স্বীকার্য ছিল। স্বীকার্যগুলো হলো, 1 নম্বরে শক্তি স্তর সম্পর্কিত ধারণা। তো এই ক্ষেত্রে তার স্বীকার্যগুলোর মধ্যে 3টা স্বীকার্য হচ্ছে প্রধান। সেই 3টার মধ্যে প্রথমটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত ধারণা। পরমাণুতে বিদ্যমান ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘোরে। এই অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে প্রধান শক্তি স্তর বা অরবিট বা স্থির কক্ষপথ বলে। এই প্রধান শক্তি স্তরে ইলেকট্রনগুলো ঘূর্ণয়নের সময় কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, অর্থাৎ শক্তি হারায় না। ঠিক আছে। প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। এই যে প্রধান শক্তি স্তর, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এখানে কিন্তু এন এর মান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি হবে। এবং এন এর মান যদি 1 হয় তাহলে ওই প্রধান শক্তি স্তরকে কিন্তু কে সেল বলা যায়। আবার এন এর মান 2 হলে ওই প্রধান শক্তি স্তরকে এল সেল বলা যায়। 3 হলে এম সেল, 4 হলে এন সেল, এইভাবে করে এদের নামকরণ করা হয়। এরপরে তার দ্বিতীয় যে প্রস্তাবনা ছিল বা স্বীকার্য ছিল সেটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা, ধারণা বা স্বীকার্য যা বলো। সেক্ষেত্রে কি বলা ছিল যে কোনো একটি নির্দিষ্ট শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে নির্দিষ্ট এবং তা হবে h/2π এর গুণিতক। অর্থাৎ কৌণিক ভরবেগ যদি হয় mvr, তাহলে mvr সমান হবে nh/2π। এবং এখানে এদের পরিচয় দেওয়া আছে। পরিচয় হচ্ছে m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের গতিবেগ, আর শক্তি স্তরের ব্যাসার্ধ, আর হচ্ছে শক্তি স্তরের ব্যাসার্ধ, এবং n প্রধান শক্তি স্তর। আর এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। প্লাঙ্ক ধ্রুবকের মান আছে, মান হচ্ছে ফিক্সড, সেটা হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এই ছিল দ্বিতীয় স্বীকার্য। তৃতীয় যে স্বীকার্য এবং শেষ তার যে স্বীকার্য সেটা হচ্ছে শক্তির বিকিরণ সম্পর্কিত ধারণা বা প্রস্তাব। এক্ষেত্রে বোর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন কোনো নির্দিষ্ট শক্তি স্তরে ঘূর্ণায়মান থাকার সময় কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। অর্থাৎ রাদারফোর্ড বলছিল যে ঘূর্ণায়মান অবস্থায় থাকে, কিন্তু সেক্ষেত্রে কিছু বলা ছিল না। তো বোর এই ক্ষেত্রে নির্দিষ্ট করে বলে দিয়েছে যে ঘূর্ণায়মান অবস্থায় কোনো শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। তবে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে যদি অন্য শক্তি স্তরে যেতে চায় তবে সেক্ষেত্রে শক্তি শোষণ বা বিকিরণ করবে। অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে যদি সে উচ্চ শক্তি স্তরে যেতে চায় তাহলে শক্তি শোষণ করবে, আর যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যেতে চায় তবে শক্তি বিকিরণ করবে। এক্ষেত্রে ইলেকট্রন যদি, এটা তো বললাম, এরপরে হচ্ছে এই শোষিত বা বিকিরিত শক্তিকে ডেল্টা ই দ্বারা প্রকাশ করা হয় এবং ডেল্টা ই সমান হচ্ছে E2 - E1 সমান হচ্ছে এইচ নিউ। এটা কিন্তু অনেক ভি পরে হচ্ছে নিউ। এখানে এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক আর নিউ হচ্ছে বিকিরিত তড়িৎ চুম্বকীয় রশ্মির ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এবার বোর মডেলের সীমাবদ্ধতা আসে। সীমাবদ্ধতাগুলো দেখো। বোর পরমাণু মডেল যেসব পরমাণু বা আয়নের একটিমাত্র ইলেকট্রন আছে তাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। এক্ষেত্রে কিন্তু হিলিয়াম প্লাস, তারপর হচ্ছে হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, এগুলা সে ব্যাখ্যা করতে পারে। অর্থাৎ যাদের যে সকল পরমাণু বা আয়নের ক্ষেত্রে একটা মাত্র ইলেকট্রন আছে সবগুলোই সে ব্যাখ্যা করতে পারে। তবে H+ বর্ণালী বা H+ কিন্তু সে ব্যাখ্যা করতে পারে না। দ্বিতীয় হচ্ছে তার এই মডেল অনুসারে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যাওয়ার সময় বর্ণালীতে একটি করে রেখা তৈরি হওয়ার কথা, কিন্তু বাস্তবে উচ্চ শক্তি সম্পন্ন বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে দেখা যায় প্রতিটি রেখা আবার একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত। অর্থাৎ একটা বর্ণালী রেখা একাধিক সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত থাকে। এই বিভক্ত হয়ে পড়ার ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না। অর্থাৎ এই যে বিভক্ত হয় এর ব্যাখ্যা কিন্তু বোর মডেল দিতে পারে না। এরপরে আরও সীমাবদ্ধতা আছে, সেগুলো হলো বোর মডেলে বলা হয়েছে ইলেকট্রনগুলো শুধু বৃত্তাকার কক্ষপথে ঘোরে, কিন্তু পরে প্রমাণিত হয় কি যে ইলেকট্রনগুলো কিন্তু উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে। এছাড়া এই মডেলের সাহায্যে জিম্যান ও স্টার্ক ফলাফল বর্ণনা করা যায় না। আর হচ্ছে এই মডেল আপেক্ষিকতার তত্ত্ব মানে না। অর্থাৎ আপেক্ষিকতার যে তত্ত্ব আছে সেই তত্ত্ব কিন্তু এই মডেল মানে না। এই ছিল দুইটা মডেল। এরপরে দ্বিতীয় যে আমাদের কাজ ছিল সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যাসমূহের বর্ণনা। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কাকে বলে সংজ্ঞা দিতে পারো। সংখ্যা হচ্ছে পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস, প্রকরণ, আবর্তনের দিক প্রকাশক সংখ্যাসমূহকে কোয়ান্টাম সংখ্যা
বলে। কোয়ান্টাম সংখ্যার আরও বিভিন্ন সংজ্ঞা আছে, তোমরা যদি অন্য কোনো সংজ্ঞা দিতে চাও দিতে পারো। এর প্রকারভেদ হচ্ছে কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। 1 নম্বরের ব্যাখ্যা দেখো। 1 নম্বর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরের আকার নির্ণয় করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। একে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যারও আরও অন্যান্য সংজ্ঞা আছে, তোমরা চাইলে সেগুলো দিতে পারো। এখানে এন এর মান হচ্ছে 1, 2, 3, 4 ইত্যাদি হবে। এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তি স্তরের আকৃতি নির্ণয় করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। একে কিন্তু এল দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এল। এই এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। ধরো n সমান হলো 4, তাহলে এল সমান হবে 0, 1, 2, 3 এরকম। ঠিক আছে, এটা আবার অ্যাসাইনমেন্টের মধ্যে লেখা যাবে না, বোঝানোর জন্য লিখলাম। আচ্ছা, এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত, এই জন্য একটি প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর উপর নির্ভরশীল। আচ্ছা, তৃতীয় হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনের কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশ করা হয় তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে। একে এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান হবে 0 সহ -l থেকে +l পর্যন্ত। 0 সহ -l থেকে +l পর্যন্ত। এরপরে হচ্ছে 4 নম্বর স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? নিজ অক্ষের চারদিকে ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশক সংখ্যাগুলোকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। একে এস দ্বারা প্রকাশ করা হয়। এস এর মান দুইটা থাকে, একটা -হাফ একটা +হাফ। তবে এই সবগুলারই কিন্তু আরও বিভিন্ন ধরনের বিভিন্ন সংজ্ঞা দেওয়া যায়, তোমরা চাইলে এর চেয়ে যদি অন্য কোনো সংজ্ঞা ভালো মনে করো তোমরা দিতে পারো। গ নম্বরে বা তৃতীয় যে কাজটা ছিল সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়। তো আমরা এখানে এই শকের মাধ্যমেও দেখাইতে পারি, আবার তোমরা চাইলে হচ্ছে শক ছাড়া এমনিতেও দেখাইতে পারো আলাদাভাবে। তো আমি শকের মাধ্যমে দেখাইছি। দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়েছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এম, অরবিটাল সংখ্যা হচ্ছে এখানে দেখানো আছে অরবিটালের নাম, তারপর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা এস, অরবিটাল বা উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কিন্তু 2 × 2l + 1। প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা 2n² দিতে পারো। এখানে যদি প্রথম শক্তি স্তর বা n এর মান যদি 1 হয় তাহলে ওইটাকে বলা হয় কে সেল। কে সেলের ক্ষেত্রে এল এর মান হবে 0। এল এর মান 0 কীভাবে? আমরা বলছিলাম যে n এর মান যদি n এর মান যা হবে এল এর মান হবে 0 থেকে তার 1 কম, অর্থাৎ 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে এখানে 0 আর হচ্ছে n এর মান 1 হইলে 1 - 1 মানে 0, তার মানে 0ই। এবং এল এর মানের উপর কিন্তু আবার এম এর মান ডিপেন্ড করে, অর্থাৎ এল এর মান যা হবে এম এর মান হবে 0 সহ +l -l। তাহলে এখানে 0ই আছে শুধু, তাহলে 0 তার +- হয় না, এই জন্য শুধুমাত্র 0। অরবিটালের সংখ্যা কয়টা অরবিটাল আছে? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা যতগুলো, অরবিটাল ততগুলো, তাইলে একটা আছে, এই জন্য একটা। এবং অরবিটালের নাম হবে যে প্রধান শক্তি স্তর সেইটা আগে লিখতে হবে, তারপরে এই যে তোমার হচ্ছে এল এর মানের উপর, এল এর মান 0 হলে তাকে এস উপশক্তি স্তর বলা হয়, এল এর মান 0 হলে তাকে এস উপশক্তি স্তর বলা হয়, যেন 1s। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটা কিন্তু আমার এম এর মানের উপর ডিপেন্ড করে। এম এর মান যতগুলা, স্পিন কোয়ান্টাম সংখ্যার মান প্রত্যেকটা এম এর মানের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মান +-হাফ হয়। তো এম এর মান একটা আছে, এই জন্য একটা +-হাফ হয়েছে। এবং এই ক্ষেত্রে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2 × 2l + 1। আমরা যদি মান বসাই 2 × 2l, এল এর মান পাইছি কত? এখানে 0, তাহলে 0 বসাইলে 2 × 0 মানে 0 + 1, তাহলে 2 একে 2 হয়। ঠিক আছে, আর এই টোটাল শক্তি স্তরটা দুইটা মাত্র ইলেকট্রন আছে। এবার দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে যদি আমরা দেখি, দ্বিতীয় শক্তি স্তরকে এল সেল বলা হয়। এবং এই ক্ষেত্রে কিন্তু এন এর মান 2, তাহলে এন এর মান যদি 2 হয় তাহলে আমার এল এর মান কত হবে? আমরা যদি একটু আলাদাভাবে দেখি, n সমান 2 হলে এল সমান হবে 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে 0, আর n এর মান হচ্ছে 2 - 1 সমান কত? 1, তাহলে 0 থেকে 1 পর্যন্ত মানে কত? 0 আর 1, 0-র জন্য নাম হয় এস, 1-এর জন্য নাম হয় পি। ঠিক আছে, এইভাবে যদি n সমান 4 হয় তাহলে এল সমান হবে কত? 0, 1, 2, 3। কেন 3 পর্যন্ত হবে? কারণ n-1, এখানে n এর মান হচ্ছে 4, 4 - 1 কত? 3, তাহলে 0 থেকে 3 পর্যন্ত গুনতে হবে, 0, 1, 2, 3।
এবং 0 এর জন্য এস, 1 এর জন্য পি, 2 এর জন্য ডি, 3 এর জন্য এফ। ঠিক আছে, তো সেইখানে দেখো এই যে এন এর মান 2 আছে, এই জন্য এল এর মান হবে 0 1, এবং 0 জন্য অর্থাৎ এল এর মান 0 হইলে এম এর মানও 0 হবে। এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান কত হবে? আমরা বলছিলাম এল এর মান যা হবে এম এর মান হবে 0 সহ মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। তাইলে আমরা এখানে 1 পাইছিলাম, 1 এল এর মান কত পাইছি? 1। তাহলে সেক্ষেত্রে 0 তো আছেই, এবার মাইনাস এল মানে হচ্ছে -1, প্লাস এল মানে +1, কারণ এল এর মান কত? 1, এই জন্য -1 + 1 0। আবার ধরো এল এর মান যদি আমরা 2 ধরি, 2, তাইলে হচ্ছে কত হবে? এল এর মান 2 এর ক্ষেত্রে 0 সহ, তার মানে 0 দাও, এবং মাইনাস এল থেকে, অর্থাৎ এল এর মান মাইনাস থেকে শুরু করবো, মানে -2, তারপরে কি আসে? -1, তারপরে তো 0, তারপরে +1, তারপরে +2। কয়টা পাইলাম? 1 2 3 4 5টা, তার মানে এটার অরবিটাল সংখ্যা হবে কত? 5। দেখো এল এর মান যেখানে 2 আছে, এল এর মান যেখানে 2 আছে সেখানে অরবিটাল সংখ্যা কিন্তু 5। ঠিক আছে, এবং এইভাবে করে আমরা এই ছকটা দিয়ে দেবো। এই যে দেখো এই ছকটা দিয়ে দেবো। ঠিক আছে, এই ছকটা আমরা এই চতুর্থটা দেখলে উপরে 3টাই হয়ে যায়। চতুর্থ শক্তি স্তরে এন এর মান 4 হলে এল এর মান হবে 0 1 2 3। 0 এর জন্য 0, 1 এর জন্য -1 0 +1, 2 এর জন্য -2 -1 0 +1 +2 ইত্যাদি। এরকম করে করে ইলেকট্রন ধারণ ক্ষমতা কিন্তু পেয়ে গেছি। দেখো 2 8 18 32। তোমরা চাইলে এইভাবে না করে আলাদাভাবে করলেও করতে পারো। এরপরে চতুর্থ যে কাজ ছিল পরমাণুর উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের নীতি, সেক্ষেত্রে আউফবাউ নীতি আমরা প্রথমে দেখাইছি। আউফবাউ নীতি হচ্ছে কি, বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো তাদের শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে, অর্থাৎ যেখানে শক্তি কম সেখানে, এই যে দেখো, অর্থাৎ ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে, কারণ নিম্ন শক্তি স্তরে স্থিতিশীলতা বেশি থাকে। এক্ষেত্রে যে অরবিটালে n প্লাস এল এর মান কম তার শক্তি কম, এবং যে অরবিটালে n প্লাস এল এর মান বেশি তার শক্তি বেশি। তবে n প্লাস এল এর মান সমান হলে যে অরবিটালে n এর মান কম সেই অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আউফবাউ নীতি অনুসারে অরবিটালসমূহের শক্তির ক্রম হবে 1s সবচেয়ে কম শক্তি সম্পন্ন হবে, তারপরে 2s 2p 3s 3p 4s 3d, তারপরে দেখো 4p, তারপরে 5s, এখানে একটু ভুল হয়ে গেছিলো, 4p 5s 4d 5p 6s 4f 5d 6p 7s 8s। তারপরে হুন্ডের নিয়ম আছে, সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রথমে একটি একটি করে একমুখী স্পিনে প্রবেশ করে, অতঃপর প্রাপ্যতা অনুসারে অবশিষ্ট ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে। উদাহরণ হিসেবে, এক্সাম্পল হিসেবে তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, এটা তোমাদের ব্যাপার। নাইট্রোজেন পরমাণুর ক্ষেত্রে যদি হুন্ডের নীতি ব্যাখ্যা করা হয় বা ব্যাখ্যা করলাম আমরা, নাইট্রোজেনের সর্ববহিস্থ স্তরে পি উপশক্তি স্তরে 3টি ইলেকট্রন আছে, আমরা ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পারবো। দেখো এই যে দেখছো পি উপশক্তি স্তরে 1 2 3টা ইলেকট্রন আছে। তো পি উপশক্তি স্তরে সমশক্তি সম্পন্ন আবার ভাগ আছে 3টা, পিএক্স পিওয়াই পিজেড। এই 3টি অরবিটালে বিভক্ত। হুন্ডের নীতি অনুসারে এদের এক একটা করে ইলেকট্রন এই দেখো একমুখী স্পিনে প্রবেশ করছে। ঠিক আছে, তো একমুখী স্পিনে প্রবেশ করছে। এই ক্ষেত্রে আবার যদি অক্সিজেনেরটা দেখি একটু ব্যতিক্রম। কীরকম ব্যতিক্রম? এখানে 3টার পরিবর্তে 4টা ইলেকট্রন আছে। তো সেই ক্ষেত্রে একটা করে প্রবেশ করার পরে অবশিষ্ট ইলেকট্রনটি বিপরীতমুখী স্পিনে 2p জেড অরবিটালে প্রবেশ করবে। এই যে প্রথমে একটা দিছি একমুখী স্পিনে, তারপরে একটা অবশিষ্ট ছিল সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমাদের বলা ছিল পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে, সেই দুইটাই করা আছে। দেখো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে 1s2 2s2 2p6 3s2 3p6। এরপরে 3d আসার কথা সিরিয়াল অনুসারে, কিন্তু 3d আসবে না, কারণ হচ্ছে আউফবাউ নীতি অনুসারে আমরা জানি 3d এবং 4s এর মধ্যে 4s এর শক্তি কম, এই জন্য 4s এ একটা ইলেকট্রন প্রবেশ করছে, তারপরে আর ইলেকট্রন না থাকে 3d-তে যায়নি। আর ক্রোমিয়ামের ক্ষেত্রে, আচ্ছা এখানে হুন্ডের নিয়মও দেখানো আছে। এই যে এরপরে ক্রোমিয়ামের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d 5। এখানে কিন্তু 4s2 থাকার কথা ছিল এবং 3d 4 ছিল। ঠিক আছে, তো সেক্ষেত্রে কী করা হয়েছে, এখান থেকে স্থিতিশীলতা অর্জনের জন্য আমরা জানি অর্ধপূর্ণ বা পূর্ণ থাকলে স্থিতিশীল হয়। তাহলে এস এর অর্ধপূর্ণ হচ্ছে 1 আর ডি এর অর্ধপূর্ণ হচ্ছে 5। তো সেক্ষেত্রে আমরা এস এর 2টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন ডিতে দিয়ে দিছি, যার কারণে ডিও অর্ধপূর্ণ হইলো, এসও অর্ধপূর্ণ হইলো। তার মানে 2টাই স্থিতিশীল হইলো। আর যদি না হইতো
তাহলে কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল থাকতো না। তো আমরা জানি প্রত্যেকটা মৌল স্থিতিশীলতা অর্জন করতে চায়। এইভাবে তোমরা এই অ্যাসাইনমেন্টের সমাধান করবা। এর চেয়ে ব্যতিক্রম তোমরা চাইলে করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। এর চেয়ে ভালো যদি করতে পারো করবা, তবে এইভাবে সমাধানটা করবা। আজকে এই পর্যন্ত।